হ্যালো এভরিওয়ান, আমরা চমৎকার আরেকটা লাইভ আড্ডা চলে আসলাম। বেসিক্যালি আমাদের কর্মীবিড়িতে আসলে উইকেন্ড ফ্রিল্যান্সিং আড্ডা হয়ে থাকে। সো কিছুদিন আগে আসলে আমাদের লাইভ আড্ডাটা মিস করছি, যার ফলে আমাদের আসলে নতুন করে রিশিডিউল করা রাখছে। So, আমাদের আজকের লাইভ আড্ডায় কিন্তু আমাদের সাথে আছে ফজলা রাব্বি, যে কিন্তু ফাইবারের টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছে। তো আমরা আসলে কথা না বাড়াই, শুরুতেই একটু ফজলা রাব্বির কাছে আহ পরিচয়টা জানতে চাবো, কি নিয়ে কাজ করতেছি এটা জানতে চাবো, প্লাস এই যে সেক্টরটাতে আসলাম এইটার আসলে মানে ব্যাকগ্রাউন্ড হিস্টোরিটা জানবো। এবং আমরা চেষ্টা করি আসলে এলিট ফ্রিল্যান্সার আড্ডায় যারা আসলে এই সেক্টরে এই জায়গায় আসছে, একটা ভালো পর্যায়ে আসছে, সো হোয়াট আর দ্য স্ট্রাগলস, হোয়াট আর দ্য কমপ্লিমেন্টস, তাদের কি কি জিনিস ছিল যে জিনিসটা আমাদের দরকার যারা আসলে এই সেক্টরটাতে স্টার্ট করতে চাই। ফজল রাব্বি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আশা করছি সবাই ভালো আছেন। আর অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা জায়গায় সুযোগ দেওয়ার জন্য। সো প্রথমেই আসলে যে বিষয়গুলা আমি আমার পক্ষ থেকে একটু বলতে চাই। আমি যেভাবে শুরু করছিলাম আসলে আমি অনেক আগে থেকেই একটা জবে আছি। তো জবের পাশাপাশি চেষ্টা করলাম যে আসলে এক্সট্রা কিছু করা যায় কিনা। তো সেই চিন্তা ভাবনা থেকেই ইউটিউবে অনেক সময় ভিডিও দেখতাম যে ঘরে বসে ফ্রিল্যান্সিং করা যায়, আয় করা যায়। তো সেই ভাবনাটাকেই কাজে লাগালাম। একসময় ইউটিউবে ভিডিওগুলা দেখতে থাকলাম। তারপর স্ট্রাগল শুরু হলো আরকি। ১ম এ আমার এরকম একটা হিস্ট্রি ছিল। আমি ইউটিউবে ভিডিও দেখেই ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলি। আচ্ছা আচ্ছা। মানে এইটা এখন মনে হইলে আসলে ভয় লাগে যে এইটা আমার করা ঠিক হয়েছিল কিনা তখন। তো তারপর যাই হোক ওই অ্যাকাউন্টে আমি ফার্স্ট এ একটা অর্ডারও পেয়ে যাই। আচ্ছা। তো যখন আমি একটা অর্ডার পাই $50 অর্ডার ছিল এটা। তো তখন যে একটা কনফিডেন্স পাইছিলাম যে হ্যাঁ, এখান থেকে আসলে কিছু করা সম্ভব। ওই তারপর থেকে আরকি লেগে থাকা, এখনো আছি ইনশাআল্লাহ। আর যারা এই সেক্টরে আসতে চান বা আছেন তাদের উদ্দেশ্যে মানে তারা এইখানে সত্যিই খুব স্ট্রাগল করতে হয়। যদিও মানে ১ম দিকে আমি ভাবতাম যে হয়তো ফ্রিল্যান্সিং মুক্ত পেশা। কিন্তু এইখানে আসার পর আমি তো ঠিকমতো খাইতেও পারি না। ঘুম তো নাই। অনেক সময় তো ঘুমাই না। একদম রাত ৮ টায় বসি, সকাল ৯টা ১০ টায় উঠি। তারপর সারাদিন মনে হয় যে আমি কি ঘুমাইতেছি না জেগে আছি, এরকম অবস্থা আরকি। তো এই আরকি অবস্থা। আচ্ছা, ভেরি নাইস। সো একটা কমন কোয়েশ্চেন সবার থাকে যে আসলে আমরা যারা জব করতেছে যারা, এই ক্ষেত্রে জবের পাশাপাশি তুমি কিন্তু ফ্রিল্যান্সিং স্টার্ট করছো, বাট এখন যারা আসলে ক্ষেত্রে আসতে যাচ্ছে বা জব করতেছে, তারা জবের পাশাপাশি যদি আসলে ফ্রিল্যান্সিং শুরু করতে যায়, কি কি স্ট্রাগল ফেস করতে পারে, বা এই জায়গাটা কি আসলে যদি ফুল টাইম ফ্রিল্যান্সার হইতে চায় এক্ষেত্রে জবের পাশাপাশি জিনিসগুলা কি ম্যানেজেবল কিনা, বা তুমি আসলে শুরু দিয়ে কিভাবে ম্যানেজ করছিলা? আসলে আমার ক্ষেত্রে স্ট্রাগল করাটা একটু সহজ ছিল। কারণ আমার জবটা একটু ফ্লেক্সিবল ছিল আরকি। যার জন্য আমি এটা মেইনটেন্যান্স করতে পারছি। তবে যাদের জবটা আসলে টাইম টু টাইম অন টাইম করতে হয়, আ তার আগে আমি আমার জবটার বিষয় বলি। আমার জবটা ডিটেইলস না বলি। তবে জবটা এরকম মানে ডিউটির কোনো লিমিটেশন নাই। আপনার রাত ২টা ৩টার সময়ও প্রয়োজন হতে পারে। আবার দেখা গেছে সারাদিনে কোনো কাজ নেই। এরকম আরকি। ভেরি নাইস। তো আইটি সেক্টরে তো এই আরকি। তো এইজন্য আমি আরকি এটা করতে পারছি। তো যারা জব হোল্ডার আছেন তারা আসলে সত্যি বলতে জবের পাশাপাশি এটা স্ট্রাগল করা অতটাও সহজ না আমি মনে করি আরকি। সেটা ডিপেন্ড করবে আপনার জবের উপর আর আপনি কেমন ডেডিকেটেড তার উপর। দারুণ, ফ্যান্টাস্টিক। সো আমরা যারা লাইভ দেখতেছি, আমাদের যেহেতু যে গেস্ট আছে ফজলা রাব্বি, ফাইবারের টপ রেটেড ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে ফাইবার নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমরা যদি লাইভে কমেন্ট করি, ইন দ্যাট কেস আমরা হয়তো সেই কোয়েশ্চেনগুলো সামনে নিয়ে আসতে পারবো এবং আমাদের গেস্টের কাছ থেকে এই প্রবলেমগুলোর কিভাবে সলিউশন করতে হয় এই জায়গাগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। আচ্ছা, সো ফাজল রাব্বি, মানে আমাদের ইনিশিয়াল লেভেলে কিছু স্ট্রাগল থাকে ফ্রিল্যান্সারদের যারা নতুন অ্যাকাউন্টে শুরু করতেছে। ইন দ্যাট কেস আসলে গিগের র্যাঙ্ক হওয়া থেকে শুরু করে রেগুলার বেসিস কাজ পাওয়া, আবার কাজ পাওয়ার পর অনেকেই দেখা যায় যে আসলে প্রপারলি কাজটা কমপ্লিট করতে পারে নাই, সেক্ষেত্রে রেটিং রিভিউটা খারাপ খেয়ে যায়, সেক্ষেত্রে গিগের র্যাঙ্ক হারায় যায়। ইন দ্যাট কেস ইনিশিয়াল লেভেলে তুমি কি কোনো স্ট্রাগল ফেস করছো কিনা, যেমন মানে শুরুর দিকে কথা বলতেছি আর কি। হ্যাঁ, ১ম দিকে আসলে একজন মানুষ কখনোই আসলে এই বিষয়গুলি পুরোপুরি ক্লিয়ার হতে পারে না যে তার কেমন কমিউনিকেশন হওয়া দরকার, কেমন ডেলিভারি হওয়া দরকার। তো আমরা মনে করি যে যেহেতু এটা একটা ডিজিটাল ওয়ার্ক,
সো এখানে আসলে লাইভ প্রুফ দেওয়াটা খুব কঠিন। আমরা চাইলেই বলতে পারবো না যে দেখো তোমার কাজ কমপ্লিট, এই যে দেখো। তো এখানে যদি আমরা ডিটেলস কিছু প্রোভাইড করতে পারি, তাইলে ক্লায়েন্ট আসলে বেটার কিছু মনে করে যে হ্যাঁ ছেলেটা তো কাজ করছে। তো তখন আসলে ও নিজে থেকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করে, এবং সেটা মানে আমার ক্ষেত্রে এখন যেটা হয় আর কি, আমি ম্যাক্সিমাম রিভিউ 5 স্টার পাই। মানে আমি যেটা করি ডেলিভারি ক্ষেত্রে, প্রথমে তাকে মানে ডেলিভারির আগে তাকে বলি যে দেখো আমার কাজ মোটামুটি শেষ, তুমি একবার সবকিছু চেক করো, আমি যা যা করছি এই করছি, সাথে ফাইলগুলো দিয়ে দেই, কিছু স্ক্রিনশট দিয়ে দেই, তারপরে ডিটেলস একটা শিটের লিংক দিয়ে দেই যে তুমি সবকিছু দেখো। মানে ডেলিভারিতে সে যা পাবে মোটামুটি ওইটাই দিয়ে দেই আর কি। তো ক্লায়েন্ট এগুলো দেখে, তারপর আবার ডেলিভারির সময় এই বিষয়গুলো একসাথে দেই। মানে ওকে যে স্ক্রিনশট গুলা দেই সেগুলাও আমি শিটের মধ্যে বিফোর এন্ড আফটার এইভাবে দেই। পাশাপাশি আহ, একটি জিপ ফাইলে ফোল্ডার করেও তাকে শিট গুলা দেই, যাতে সে পরবর্তীতে এটা এক্সপ্লোন করতে পারে যে সেই কাজগুলি করছে বা তার আরো কোনো আপডেট করার দরকার আছে কিনা। সো ক্লায়েন্ট যখন এই বিষয়গুলো দেখে তখন সে নিজে থেকে আমাকে বলে যে ডিটেলস শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, এই আর কি। তারপর যখন সে রিভিউ দেয়, আমি আলহামদুলিল্লাহ সে খুব ভালো রিভিউ দেয় আর কি। আচ্ছা, গ্রেট। আচ্ছা, তোমার কি এমন এরকম হয়েছে যে মানে কাজ করতেছো, গিগের র্যাঙ্ক অনেক দিন ধরে নাই, 2 মাস, 2.5 মাস, 3 মাস, বা ওই জায়গাটা যদি এরকম হয়, ওখানে আসলে রিকভারের কি কি পয়েন্ট তোমার কাছে মনে হয়েছে যে কাজ করে আর কি, যেটা তুমি করছো? এখন সত্যি বলতে আমি সব সময় মানে কিছু মানুষকে ফলো করতাম গিগের বিষয়ে বা ফাইবার, তো তার মধ্যে আপনি অন্যতম আর কি। মানে আচ্ছা, আচ্ছা। আমার এখনো মনে আছে যে 5টা কিওয়ার্ড রিসার্চ করা, 2টা হচ্ছে হাই ভলিউম কিওয়ার্ড, 3টা হচ্ছে লো কম্পিটিটিভ, এই ধরনের কিওয়ার্ড গুলো রিসার্চ। তো যারা আসলে লাইভটা দেখবে তারা আপনার মানে এই ভিডিও গুলো এখনো আছে, এটা খুবই হেল্পফুল। তো আমি আমার গিগ প্রথম দিকে তো নিজের ইচ্ছা মতো বানাইছি, তো দেখি কোনো মানে খোঁজ খবর নাই। আর আমি বেসিক্যালি প্রতিদিন সকালে আমার গিগের ইমপ্রেশন ক্লিক খেয়াল করতাম। মানে চেক করতে আমি যে হবে। পাঁচ 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 বছর কাছাকাছি ফ্রিল্যান্সিং লাইনে আছি, মানে ফাইবার অ্যাকাউন্ট খোলার পর থেকে আমি প্রতিদিন এখনো চেক করি যে এটা বাড়তেছে না কমতেছে, কেন বাড়তেছে কেন কমতেছে। তো প্রথম দিকে যখন দেখতাম যে কোনো আপডেট নাই, তারপর তো আপনার ভিডিওগুলো চলে আসলো, আর আমি তো ক্লাসেও ছিলাম, তো ওই স্ট্র্যাটেজি গুলা ফলো করতাম। তো দেখলাম যে আশা করছি মানে তখন বেশ ভালো ফল পাইছি আর কি। যে দেখলাম যে আমি যে কিওয়ার্ড গুলা টার্গেট করছি, আমি যখন গিগকে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করি তখন এটা খুঁজে পাওয়া যায়। মানে আচ্ছা, আচ্ছা। এই আপনার টাইটেলে ডেসক্রিপশনে যে যেইভাবে আপনি বলছিলেন আমি সব বিষয়গুলা ফলো করছি, ইভেন এখনো ওইভাবেই আছে আর কি। তো তাই। তারপর থেকে যখন মানে প্রথমে অর্ডার আসার আগে যে গিগ গুলা থাকে সেইগুলো যতটা না র্যাঙ্ক করে, আসলে অর্ডার আসলে ধীরে ধীরে সেটা আসলে র্যাঙ্কটা বাড়ে আর কি। তো সেই পর্যন্ত আমাদের অবশ্যই ওয়েট করতে হবে। ভেরি ট্রু। আচ্ছা, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্টরা ফাইবারের ক্ষেত্রে কি তোমার মেসেজ কনভার্সনে কনভার্ট হয়েছে, নাকি আসলে ভিডিও কল বা মিটিং এ আসা লাগতেছে, বা এই কমিউনিকেশনের ক্ষেত্রে তুমি যদি কোনো ডিফিকাল্টিস থেকে থাকে এই জায়গাগুলো কিভাবে রিকভার করছিলে সবার সাথে যদি একটু শেয়ার করতাম। এখন সত্যি বলতে আমি এখনো ভিডিও কলে মানে ভয় পাই, কেন জানি না। এটা আসলে নার্ভাস ফিল কাজ করে। ক্লায়েন্ট অনেক সময় বলে যে চল আমরা ভিডিও কলে আসি, তখন আমি বলি যে দেখো তোমার এই প্রবলেম গুলা তো এইভাবে সলভ হবে, এই অ্যাক্সেস লাগবে, যদি তারপরেও কোনো সমস্যা হয় দেন আমরা ভিডিও কলে আসবো। তো এখন আসলে মাঝখানে কয়েকটা মিট শেষ সম্পূর্ণ করছি আসলে সফলভাবে, এখন কিছুটা কনফিডেন্স চলে আসছে। তো প্রথমে যদি আমরা ভয় পাই বা এটা মনে করে থাকি যে আমরা আরো পরে করবো, এটা আসলে নিজেরই লস। লাইভে আসাই উচিত, একদিন না একদিন আসতেই হবে। আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে মানে বুঝতে পারে যে সে ভালো ইংলিশ পারে না বা সামথিং লাইক দ্যাট, কিন্তু একটা সময় আপনি এই জিনিসগুলা আস্তে আস্তে কাভার করে উঠবেন যখন আপনি রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে থাকবেন। এখন যেরকম চ্যাট করতে করতে এতটা অভ্যস্ত হয়ে গেছি যে সাথে ল্যাপটপ থাকলে মানে ক্লায়েন্ট মনে করে যে হ্যাঁ আমি খুব ফাস্ট রেসপন্স করতেছি। হয়তো আর কিছুদিন পরে আমি আশা করি যে তখন আমি নিজে থেকে বলবো যে লাইভে আসো, মিটিং জয়েন করি। একটু সময় লাগবে হয়তো, এই আর কি। আচ্ছা, গ্রেট। সো এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, টপ রেটেড ফ্রিল্যান্সার হওয়ার জন্য রেটিং, রিভিউ, সাকসেস স্কোর ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তুমি তোমার কোন পয়েন্টটাকে খুব পাওয়ারফুল মনে করো, যেটার জন্য তোমার আসলে সাকসেস রেটটা এত ভালো ছিল, বা এই যে টপ রেটেড ব্যাচটা তুমি পাইছো অন্যদের থেকে যদি একটু আলাদা করতে বলি, তো কোন পয়েন্টে নিজেকে আলাদা করবা?
এখন আমি আসলে টপ রেটেড যখন আমি নমিনেটেড সবকিছু পূরণ হয়ে যাবে তখন থেকে আমি এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করতাম যে বিষয়টা কিভাবে টপ রেটেড পাওয়া যায় বা কতদিন সময় লাগে। তো তখন অনেকগুলো বিষয় সামনে আসলো। তো দেখলাম যে আমার সবকিছু ঠিক আছে। তো আমি ওয়েট করতে থাকলাম এবং মজার বিষয় হচ্ছে আমি টপ রেটেড নমিনেট হওয়ার 2 মাসের মধ্যে আমি টপ রেটেড কনফার্মেশন পাই। হুম। এটা আমার কাছে আসলে খুবই ভালো লাগছে এবং আমি কিন্তু খুব বেশি কাজ করিনি। আমি টপ রেটেড হওয়ার সময় পর্যন্ত আমার 170+ জব কমপ্লিট করা ছিল। মানে রাইট। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে এত কম সময়ে এত কম জবে আমি একটা ভালো জায়গায় আসতে পারছি আর কি। সো এখানে যেটা মনে হয়েছে সবাইকে একটা বিষয় ফলো করা উচিত। আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হবে। ক্লায়েন্ট ভেরি যদি ট্রু। স্যাটিসফাই হয় তবে আপনাকে ভালো রিভিউ দেবে। আর ভালো রিভিউ যদি আপনার প্রোফাইলে থাকে, একটা ভালো রিভিউ আপনাকে আরো 10টা ক্লায়েন্টকে আকৃষ্ট করবে। সো এক্সাক্টলি। এই জিনিসগুলাই আপনাকে ধীরে, ধীরে সামনের দিকে আগাতে সাহায্য করবে আরকি। ভেরি নাইস। আমার ক্ষেত্রে যেটা হয়েছে। চমৎকার। আচ্ছা, সো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ দ্য কি, যেটা আমরা ফজল রাব্বির কাছ থেকে ইয়েস। বুঝলাম। আচ্ছা, এখন আমাদের বাজেটিং এর ব্যাপারে আসলে গিগের মধ্যে একরকম প্রাইস থাকে, আবার ক্লায়েন্টকে আমরা আসলে আরেক ধরনের বাজেট অফার করি। এই সমস্ত কেসে এই যে বাজেটের ব্যাপারটা, এইটা মানে ধরো বাজেট আপগ্রেডেশনের ব্যাপার থাকে, ক্লায়েন্ট একটা স্মল বাজেট নিয়ে আসতে পারে, অনেক সময় গিগে প্রাইসটা কম থাকতে পারে, ক্লায়েন্টের কাছ থেকে আসলে বাজেট বাড়ায় নেওয়ার ক্ষেত্রে এই যে কমিউনিকেশন বা নেগোসিয়েশন পার্টটা নিয়ে যদি কিছু বলতাম। এইটা সত্যি বলতে আমি শুরুর দিকে যেমন ছিলাম, যদি ক্লায়েন্ট মানে আমার কাছে যদি ক্লায়েন্ট হাই বলতো, তো আমি তাকে হাই হ্যালো কি অবস্থা এই সেই মানে কোনোভাবে কাজটা আমি চাইতাম যে আমি নেই। তারপর সে $5 বলুক $10 বলুক, আমি বললাম যে বাবা তুমি যা দাও আমার অর্ডারটা দাও, আমি কাজ করে দিতেছি। এটা ছিল প্রথম দিকের সিচুয়েশন। তারপর মাঝখানে দেখলাম যে কাজের প্রেশার বেশি, তখন আমি প্রাইসটা আপডেট করলাম, একটু আগের যে প্রাইসটা আপডেট করলাম। তো তখন যখন আসলে রিভিউ রেটিং গুলা ভালো আসতেছিল, তখন দেখি ক্লায়েন্ট আমাকে ট্রাস্ট করতে শুরু করলো এবং আমি তো বুঝতে পারতেছি যে আমার কাজের কোয়ালিটি আগের চেয়ে বাড়ছে আর কি। নিজের প্রতি যখন কনফিডেন্স আসছে তখন মানে নিজের থেকে চার্জ করা শুরু করলাম যে এটা এত হইলে চলো একসাথে কাজ করি। আর প্রথম দিকে আমি ক্লায়েন্টকেই প্রাধান্য দিতাম যে তুমি যেটা ভালো মনে করো আমাকে একটা বাজেট বলো, আমি সেই অনুযায়ী তোমাকে অফার পাঠাই। মানে আমার টার্গেট ছিল প্রথম দিকে কাজটা আমাকে নিতেই হবে। রাইট। আর এখন তো যখন বেশি কাজ থাকে তখন অনেক সময় ক্লায়েন্ট মানে ও কম বাজেট বললে আমি অনেক সময় একটু সময় নেই আর কি। তারপরও চেষ্টা করি কাউকেই যে কাজটা আমার মধ্যে আসলে সম্ভব ওইটা করে দেওয়ার জন্য আর কি, কোনো কাজই আমি ফেলে দিই না। ট্রাই করো না, গট ইট। এসইওর ক্ষেত্রে আমাদের লং টার্ম ক্লায়েন্টের একটা ব্যাপার থাকে। সো হাউ ইউ ম্যানেজ দ্য Yes. লং টার্ম ক্লায়েন্টস, বা একটা স্মল ক্লায়েন্টসকে বা ওয়ান টাইম ক্লায়েন্টকে লং টার্ম ক্লায়েন্টে কনভার্ট করার জন্য যদি কোনো স্ট্র্যাটেজি থাকে, ইউ ক্যান শেয়ার। জি অবশ্যই, মানে প্রথমে আমি এখন বেসিক্যালি মানে টেকনিক্যাল ইরর নিয়ে কাজ করছি আর কি। তো একটা ক্লায়েন্ট যখন টেকনিক্যাল ইরর গুলো ফিক্স করে, তো সে যখন আমার ডেলিভারি বা আমার কাজের ধরনগুলো দেখে, তো সে নিজে থেকে বলে যে আমার পরবর্তী আপডেট কি হওয়া উচিত। তো তখন আমি তাকে একটা সাজেশন দেই, একটা প্ল্যান দেই। তো সে ওইটা পছন্দ করে আর কি। তারপর ওইটা নিয়ে আমার সাথে লং টাইম কাজ করার জন্য বলে যে ঠিক আছে তাইলে আমরা সামনের মাস থেকে শুরু করি, 1-2 মাস পর থেকে শুরু করি। এইভাবে কাজগুলো আমার কন্টিনিউ হচ্ছে। আমার এমন কিছু ক্লায়েন্ট আছে মানে 1 বছরের বেশি সময় থেকে আমি ওদের সাপোর্ট করে যাচ্ছি আর কি। ইভেন ওরা মানে যখন ওই যে কিছু মেইল টেল পায় আর কি, ইভেন নেইল পেটারও যখন ওদের মেইল করে যে এসইও নিয়ে এটা কি করা উচিত, আমাকে ফরওয়ার্ড করে বলে যে দেখো আমি এখন কি করব। তো আমি ওদেরকে সাজেশন দেই যে তোমার আসলে এখন কি করা উচিত। এইটাই। আচ্ছা, অনেক গল্প থাকে না ভালো ক্লায়েন্টের গল্প, এরকম একটা স্মৃতিময় একটা ক্লায়েন্টের গল্প শুনতে চাচ্ছি, যেটা তোমার কাছে এখনো মনে পড়ে, এরকম কিছু জিনিস। জি অবশ্যই। এখন 2 ধরনের ক্লায়েন্টই থাকে আর কি। অনেক সময় ভালো ক্লায়েন্ট থাকে, অনেক সময় আবার একটু রাগী ক্লায়েন্টও থাকে আর কি। আমার এরকম একটা ঘটনা আছে। ও আমাকে অর্ডার দিয়ে গেছে, তারপর ওর ওয়েবসাইটটা আমি জাস্ট একটু ব্যাকআপ নিছি। তারপর দেখি আর ওর ওয়েবসাইটটা আর অনলাইনে নাই, মানে সাইট পুরো ভেঙে গেছে আর কি। পরে আমাকে আচ্ছা। বলতেছে দেখো সাইটের কি অবস্থা। তা আমি বললাম যে এটা তো
মানে সম্ভবত একটা এরর আসতেছে হোস্টিং থেকে আর কি। তো আমি বললাম আচ্ছা। হোস্টিং অ্যাক্সেস দাও, আমি সলভ করে দিচ্ছি, এটা আমাদের এখান থেকে কোনো কিছু না। তারপর ও বলতেছে যে না আমার কাছে তো হোস্টিং অ্যাক্সেস নাই, তুমি এটা কি করলা, আমার তো জব চলে যাবে, আমার কতগুলা টাকা লস হবে। আমি তো তখন খুব ভয় পাই যাইতেছি। ও আমাকে বলতেছে আমি তোমার নামে ফাইবারে কমপ্লেন করবো। এখন আমি পুরা ঘাম ছুটে গেছে, আমার কি বলবো আমি কিছু বুঝতেছি না। পরে বলতেছে যে আহ, এটা তুমি কি করলা, 10 বছরের একটা ওয়েবসাইট, একটা একটা ক্লিকেই শেষ। মানে আমার অবস্থা আরো শেষ ও যখন এইভাবে বলতেছে। তো তারপর বলতেছে দেখো এখন এই সাইটটা নতুন করে বিল্ড করে কত খরচ হবে তুমি জানো। তো তখন আমি একটা ক্লো পাইলাম আর কি। তো ওকে বললাম যে ঠিক আছে তুমি চিন্তা করো না, তুমি একটা নতুন হোস্টিং কিনে আমাকে অ্যাক্সেস দাও, আমি আমার ডেডিকেটেড ডেভেলপার টিম আছে, আমি তোমার সাইট বিল্ড করে দিতেছি। তো তারপর বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সামনের সপ্তাহে তোমার সাথে যোগাযোগ করবো। তো এক সপ্তাহ পরে আসছে, বলতেছে আমার সাইট ঠিক আছে, আমরা হোস্টিং অ্যাক্সেস পাইছি, তোমার কোনো দোষ নাই, তোমার সাথে খারাপ ব্যবহার করছি, ক্ষমা করে দিও আর কি। তো এইটা একটা মজার বিষয় ছিল, যদিও প্রথম দিকে খুব আহ হেজিটেশনে ছিলাম আর কি, যে কিভাবে এটা হ্যান্ডেল করবো আর কি, এই আর কি। মজার একটা গল্প। সো মানে খারাপ এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স সবকিছু মিলে আসলে আমাদের ক্লায়েন্টদেরকে ফেস করতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। অর্থাৎ আমরা যারা আসলে এই ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি, গতানুগতিক একটা সেক্টর যেটা আমরা সবাই আমাদের গার্ডিয়ানরা পরিচিত, জব করবে বা ব্যবসা করবে, এর বাহিরে পুরো আউট অফ দ্য বক্স একটা সেক্টরে কাজ করতেছো, এই জায়গাটা ফ্যামিলি তো কিভাবে নিছে বা হাউ দে অ্যাকচুয়ালি হেল্প? ফ্যামিলি থেকে আসলে যদি আপনার সাপোর্ট না থাকতো এই সিচুয়েশনে আসতে পারতাম না। আমি আমি অ্যাকচুয়ালি ম্যারিড। আমার ওয়াইফ আমার যথেষ্ট হেল্পফুল। আর আমার বাবা মা এই বিষয়ে যে হ্যাঁ বাবা তোর যেটা ভালো লাগে কর, যদি চাকরি বাকরি না করতে মন চায় করিস না, বাসায় চলে আয়, আর যদি করতে মন চায় দুইটা একসাথে তাইলেও সমস্যা নাই, কর। আর এখন আমার ওয়াইফ আমার মানে ফ্যামিলি সবকিছু ও হ্যান্ডেল করে, বাজার টাজার করা থেকে শুরু করে যা কিছু আছে। আমি সারাদিন একটা রুমের মধ্যে আর কি, মাঝে মধ্যে অফিস ছাড়া দিনে 1-2 বার বের হই আর কি। তো এইভাবেই চলতেছি, যদি ওদের সাপোর্ট না থাকতো আজকে এই পর্যন্ত সম্ভব হতো না আর কি। ভেরি ভেরি। আচ্ছা, এরকম কখনো মনে হয় আইসোলেটেড একটা এনভায়রনমেন্টে চলে আসছি, যেখানে আসলে ফ্রেন্ডদের সাথে মিশা, নর্মালি কি হয় আমাদের, কোনো একটা ফ্রেন্ডের একটা দাওয়াত আসলো, আমরা নর্মালি যারা জব হোল্ডার তারা দেখা যাচ্ছে ফ্রেন্ডের সাথে দেখা করতেছে, গল্প করতেছে, একটা ন্যাচারাল লাইফে আছে, 8 আওয়ার্স এর পর সে তার মতো করে এনজয় করতেছে। বাট যারা আমরা এই ফ্রিল্যান্স সেক্টরে আছি, এদের জন্য রিয়েলি টাফ, সমস্ত ক্লায়েন্ট হ্যান্ডেল করে প্রত্যেকটা ক্লায়েন্টকে আসলে হ্যাপি রাখা। দেখা গেছে আমি ঘুরতে গেছি, ওই টাইমেও যদি আমার ক্লায়েন্টের একটা আর্জেন্ট মিটিং থাকে, এই সমস্ত কেসে তোমার কি এরকম হয়েছে যে ফ্রেন্ড সার্কেল থেকে পুরো আইসোলেটেড বা আলাদা, বা মানে নর্মালি একটা সোশ্যাল বিং যেভাবে আসলে লিভ করে ওই জায়গাটা থেকে একটু সরে আসছো, এরকম কি কিছু কখনো মনে হয়েছে কিনা? হ্যাঁ একদম, আসলে মাঝে মধ্যে তো মনেই হয় যে এই বাসা অফিস এর বাইরে আর আমার কিছু নাই। তো বন্ধু বান্ধব অনেক সময় বন্ধু বান্ধব তো অনেক আগের থেকেই, এখন আর খুব বিশেষ প্রয়োজন ছাড়া দেখা সাক্ষাৎ হয় না। ফ্যামিলি মেম্বারদের সাথেও আসলে এটা একটা দূরত্ব চলে আসছে, আর শুধু ফোনে একটু একটু কথা হয়। আর যখন যা লাগে যে যেটা দাওয়াত টাওয়াত আছে ওই বিষয়গুলোতে চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য, আর বাকি সময়টাতে মনে হয় যে আমি হয়তো কোনো একটা আলাদা এনভায়রনমেন্টে আছি আর কি। আর যখন কাজের প্রেশার থাকে তখন তো ফ্যামিলি ট্যামিলি সব মানে কোনো কিছুই মাথায় কাজ করে না, যে এই কাজটা আমাকে আজকের মধ্যে করে ডেলিভারি দিতে হবে, নাইলে ফাইবার আমাকে ধরবে কিন্তু। আচ্ছা, মজার একটা এক্সপিরিয়েন্স। আর এর পাশাপাশি আমাদের, মানে ধরো এখন তো সলো হিসাবে কাজ করতেছো, ইন ফিউচারে ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু বিল্ড আ টিম, বা মানে ফিউচারে তোমার প্ল্যানটা কি আসলে এই সেক্টরটাতে? আসলে সত্যি বলতে এখন মানে আমি নিজে নিজে একা একা যে পরিমাণ স্ট্রাগল করতেছি, আমার ফাইবারের অ্যাড ট্যাড সব বন্ধ করে দিছি। পারলে অফলাইনে চলে যাই, যাতে ক্লায়েন্টরা আমাকে খুঁজে না পায়। মানে আমার যে কাজগুলো এখন হাতে আছে আমি এগুলা নিয়েই খুব প্রেসারের মধ্যে আছি আর কি। সো ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা আছে এরকম একটা টিম বিল্ড করার, যাদের সাথে একসাথে কমিউনিকেট করে কাজ করা যাবে। কারণ একটা ফাইবার প্রোফাইল একজনে মেনটেন করা আমার মনে হয় না এতটাও ইজি, যখন সেটা খুব ভালোভাবে গ্রো করে সবকিছু কভার করে ফাইবারের কোয়ালিটি মেনটেন করে চলে আর কি। সো এর জন্য আসলে একাধিক লোকজন অবশ্যই দরকার। ভেরি তো ট্রু। আমার ফিউচার প্ল্যান আছে আর কি, একটা ছোটখাটো একটা টিম বিল্ড।
আচ্ছা, সো তানভীর ভাইয়া কোশ্চেন করছে যে ফাইবারে সাকসেস পেতে কি আসলে ইনভেস্টমেন্টের দরকার হয় কিনা? তোমার এন্ড থেকে সেলার প্লাস বা অ্যাড কেমন স্পেন্ড করছো, বা রিটার্ন কেমন আসছে, নাকি অর্গানিক গ্রোথটাই বেশি, কোনটা? এখন আমি আসলে এই ফাইবারে স্পেন্ড করার বিষয়ে প্রথম দিকে মানে এখনো কোনো রকম হেজিটেশন করিনি। যে ফাইবার আমাকে দিচ্ছে তাহলে ফাইবার নিয়ে যা, তোর যা লাগে তুই নে, কিন্তু আমাকে দে। আর ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেখলাম যে আপনার আহ, মানে অ্যাড থেকেই বেশি ক্লায়েন্ট আসে প্রথম দিকে। যদিও এখন আমার অনেক হিউজ পরিমাণ ক্লায়েন্ট হয়ে গেছে, আমার রিপিটেড কাজগুলা হয়, কিন্তু নতুন নতুন ক্লায়েন্ট গুলা অ্যাড থেকে বেশি আসে আমি যতটুকু দেখছি আর কি। আর সেই সাথে সেলার প্লাস বা সেলার প্লাস প্রিমিয়াম ইউজ করলে আলাদা একটা বেনিফিট পাওয়া যায়। যেমনটা আমি মনে করি যে আমি যে এই 2-2.5 মাসে ফাইবার টপ রেটেড হয়ে গেছি, এটার পিছনে সেলার প্লাস প্রিমিয়ামটার একটা ভ্যালু আছে আমি মনে করি। এটা আমার ছিল সব- আর কি। মানে প্রিমিয়ামটা সবসময় চলছে, তাই তো? জি। অলরাইট। আচ্ছা, আর একটা কোশ্চেন যেটা হচ্ছে, মিটিং এ কথা বলা বা একটা ক্লায়েন্ট ল্যান্ড করা থেকে শুরু করে ক্লোজ করা পর্যন্ত তোমার কমিউনিকেশনটা কেমন থাকে, যদি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে আর কি। এখন ফাইবারে তো যেহেতু কাজ করি, সো সব সময় একটা অ্যাক্টিভনেস থাকতে হয়। এখন আমার ঘুম পাইলো না ক্ষুধা লাগলো, এটা তো ফাইবারও বুঝে না, ক্লায়েন্টও বুঝে না। সো এর মধ্যে আমি একটু অলস, প্রচুর অলস আর কি। তো ক্লায়েন্ট যখন আমাকে মেসেজ দেয় তখন আমি তাকে বলি যে তোমার ওয়েবসাইটের ইউআরএলটা দাও, আমি একটু চেক করে দেখি কি অবস্থা। পরে আচ্ছা, ও আচ্ছা। মানে জাস্ট ওকে তো প্রথমে রিপ্লাই দিতেই হবে আমাকে, কারণ যেহেতু ফাইবার আর্লি রিপ্লাই করতে হয়। তো ও যখন আমাকে ইউআরএল দেয় তখন আমি ওকে বলি একটু সময় দাও, আমি এটা একটু অডিট করে দেখি। মানে ও আচ্ছা, বলে যে ঠিক আছে তাহলে অডিট করে দেখো। ওই আমি 2-3 ঘন্টা সময় পাইলাম আর কি। যখন আচ্ছা। আমার একটা ফ্রি ভালো একটা সময় হয় তখন আমি ওকে আবার ডিটেলস দিই যে দেখো এই তোমার প্রবলেম গুলো আছে, এখন তুমি কিভাবে এগুলো হ্যান্ডেল করবে আমাকে বলো, আমি সেখান থেকে শুরু করবো আর কি। তো এই হচ্ছে প্রসেস। আর বাজেটটাও আমি নিজের থেকে বলি না, ক্লায়েন্টের উপরেই ছেড়ে দেই যে ও তখন সবকিছু ঠিক থাকলে ওই বলে যে হ্যাঁ আমি তো তাইলে এই কাজগুলো করতে চাই, এটার জন্য তোমার বাজেট কত আর কি। তো এইভাবে আর কি কমিউনিকেশন গুলা শুরু হয়। আর বাজেটের বিষয়েও কিছুটা আহ, মানে প্রবলেম থাকে আর কি অনেক সময়। সো অনেক বায়ার আছে যে ও কখনোই বলবে না যে বাজেট কত, ও বলে যে তোমার বাজেট কত। যারা রাইট। বলে তারা তো ভালো, মানে এরকমও হয়েছে যে আমি লিখছি যে $200 হলে কি হয়, তো ক্লায়েন্ট বলতেছে $300 অফার পাঠাও তাহলে। আর যারা নিজে থেকে বলে না তারা একটু চালাক হয় আর কি, ওরা বলে যে তোমার প্রাইস বলো। তখন আমি ওদেরকে একটা রেঞ্জ বলে যে এটা তো আসলে 200 থেকে 300 500 এরকম হওয়া হয় আর কি, তুমি কি বলো। আচ্ছা, আচ্ছা। তো তখন ও বলে ঠিক আছে তাহলে এত থেকে শুরু করো। এইভাবে আর কি কাজগুলো স্টার্ট হয় আর কি। Great. আচ্ছা, আমাদের যারা ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইনে কাজ করি, তারা হচ্ছে কাজ পাইলাম, কাজ দিয়ে দিছি, টাকা পেয়ে গেছি, হ্যাঁ। বাট তোমার এসিওর কাজগুলো আসলে লং টার্ম, বা এটার রেজাল্টটা আসতে সময় লাগে। ইন দ্যাট কেস তুমি মানে এই ক্লায়েন্টরা আসলে কিভাবে জাজ করে যে কাজটা হইছে, বা রেটিং রিভিউ দেওয়ার ক্ষেত্রে সে কি আসলে ততদিন পর্যন্ত ওয়েট করে রেজাল্ট দেখার পর রেটিং রিভিউ দেয়, মানে ফ্যাক্টরটা কিভাবে কাজ করে আসলে তোমার ক্লায়েন্টগুলোর ক্ষেত্রে? আহ, যেহেতু কিছু এরর আছে যেগুলো আমি ইনস্ট্যান্ট ওদেরকে বলতে পারি যে দেখো এই তোমার এরর গুলো আগে এই এরর গুলো ছিল, ফিক্স করার পর এখন এই রেজাল্টটা আসছে আর কি। তো আগে পরে স্ক্রিনশট দেখাই দিলেই ও আসলে বোঝা যায় যে ওর কাজগুলো আমি কতগুলা করছি। এই ক্ষেত্রে আমি সেমরাশের মতো টুলস ইউজ করি। তো আচ্ছা, তখন এটার জন্য আর কি আমাকে খুব বেশি স্ট্রাগল করতে হয় না, বা রেটিং রিভিউ বা অন্য কিছুর জন্য। কিন্তু এছাড়াও পাশাপাশি যে কাজগুলো আছে যেমন সার্চ কনসোলের যে কাজগুলো আছে, এগুলো হুম, তো জানেন যে গুগলে সাবমিট করার পরেও সময় সপ্তাহখানেক বা লাগে, তারও বেশি সময় লাগে। সময় হ্যাঁ, লাগে, তো রাইট। আমি ক্লায়েন্টকে এটা বলে দিই যে দেখো এই কাজগুলো তো আমরা ফিক্স করছি, কিন্তু এটা গুগলে আপডেট হইতে কিছুদিন সময় লাগতে পারে, সে পর্যন্ত আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে, আশা করি তুমি এই বিষয়গুলো জানো। সো ক্লায়েন্ট তখন মানে অনেকেই এগুলো জানে এখন, ক্লায়েন্ট আর নতুন করে বলতে হয় না। সো সে অর্ডার অ্যাকসেপ্ট করে এবং আমাকে রেটিং টিটিং দিয়ে দেয় আর কি। অলরাইট। আচ্ছা, লার্ন উইথ সামথিং, মিলন ভাইয়া কোশ্চেন করছে যে ফাইবারে আসলে একটা প্রবলেম হচ্ছে আজকে, যে সাকসেস করে ইওর সাকসেস ইজ ইন রিস্ক, এরকম কিছু একটা নোটিফিকেশন আসতেছে। সো এটা বাগ, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন ভাই নতুন এটা যারা, এটা আমারও হয়েছে, আমিও আজকে দেখলাম এই অবস্থা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম।
যে আজকে ভাইয়ের সাথে একটা মিটিং আছে, আজকে আমার এই অবস্থা হইলো। আচ্ছা। তো আমরা আহ, মানে মার্কেট প্লেসে আসলে যারা কাজ করতে চায় তাদের ক্ষেত্রে স্টেবিলিটি বা মানি ম্যানেজমেন্টের একটা ফ্যাক্টরও থাকে, কারণ আমাদের সবসময় আসলে আর্নিং কিন্তু সমান থাকে না। এই জায়গাগুলা তুমি আসলে কিভাবে হ্যান্ডেল করো? মানে কখনো কখনো দেখা যাচ্ছে কোনো কোনো মাসে খুব ভালো অ্যামাউন্ট রোল আউট হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে মানে একটা এভারেজ অ্যামাউন্ট। এই জায়গাটাতে তুমি মানি ম্যানেজমেন্টটা কিভাবে করো? সত্যি বলতে এখন পর্যন্ত ফাইবার থেকে যা আর্ন করতেছি, এখন নিজের জন্য আসলে কিছুই করতেছি না। দেখা গেছে যে বাড়িতে এটা লাগবে, বাসায় ওইটা লাগবে, তো আচ্ছা। ওইভাবেই আর কি বিষয়গুলা খরচ হয়ে যাচ্ছে। আর যেটা এক্সট্রা আসলে আমার নিজের প্রয়োজনে আমি আমার ওয়াইফ আমার ফ্যামিলিকে বলি যে এই টাকা কোথায় গেল, আমি কি কিছু মানে নষ্ট করছি, আমি কি কোথাও গেছি? না, তাইলে এগুলো সব সংসারের কাজেই খরচ হয়েছে আর কি। তো তারপরেও এখন থেকে চেষ্টা করতেছি যে যেই এক্সট্রা ভ্যালুটা আমার থাকবে সেটা হুম, স্টক করে রাখার জন্য। কারণ আপনি যেটা বললেন ফাইবারে সব সময় কাজগুলো সমান থাকে না, একটা সময় খুব বেশি কাজ থাকবে, আবার একটা সময় কাজ থাকবে না, এটাই স্বাভাবিক। সো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। গ্রেট। নতুন যারা আসতে যাচ্ছে এই সেক্টরে তাদের জন্য সাজেশন কি থাকবে? কারণ এই সেক্টরগুলো অলরেডি অনেক ফ্রিল্যান্সার কাজ করতেছে, বাট এই জায়গাটাতে একটা স্টেবল কন্ডিশন বা স্টেবল একটা পজিশন তৈরি করতে গেলে কনসিস্টেন্সি থেকে শুরু করে ধৈর্যের কিছু ব্যাপার স্যাপার থাকে। তোমার ক্ষেত্রে কি মনে হয় নতুন যারা এই সেক্টরে আসতে যাচ্ছে? আমার বিষয়গুলো যদি বলি, নতুন অবস্থায় আমি এত পরিমাণ স্ট্রাগল করছি, আর মানে কোথাও কোনো মানে একটা ভালো যে গাইডলাইন পাবো এটা আমি কোথাও খুঁজে পাইনি। সো যারা নতুন অবস্থায় শুরু করবেন তারা একটু খোঁজ খবর রাখবেন যে কোথায় গেলে আপনি ভালো একটা স্টেবল কিছু পাবেন যেটা আপনাকে লং টাইম সাপোর্ট করে যাবে। এই বিষয়টা এই ফ্রিল্যান্সিং সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ। আহ, কারণ যদি আপনি একটা বিষয়ে সাপোর্ট না পান, আর সেই সাপোর্টটা খুঁজে পেতে যদি বেশি সময় লাগে যে এটা কিভাবে ফিক্স করতে হয় বা কিভাবে তাইলে এটা আপনার জন্য অনেক বেশি ইফেক্ট পড়বে আর কি। নতুন অবস্থায় আপনি ডিপ্রেশন হয়ে যেতে পারেন আর কি। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস, ডু ইউ হ্যাভ এনি প্ল্যান, মানে আরেকটা কোনো মার্কেট প্লেস অ্যাকাউন্ট গ্রো করার কি কোনো প্ল্যান আছে নাকি আসলে? মানে অনেকে আসলে বলে যে ডোন্ট পুট ইউর অল এগস ইন এ সেম বাস্কেট। আসলে মানে ডিমগুলোকে মাল্টিপল বাস্কেটে যদি রাখতে পারি, সামহাও যদি অ্যাকাউন্টটা ড্রপ করে, ইন দ্যাট কেস আমার অন্য একটা মার্কেট প্লেস থেকে আর্নিং আসতেছে। এরকম কোনো প্ল্যান ডু ইউ হ্যাভ? এরকম প্ল্যান করা যায়, কিন্তু আমি তো একটা ফাইবার অ্যাকাউন্টের সময় দিয়ে আমি নিজে হতাশ হয়ে যাচ্ছি, মানে আমার নিজের কোনো সময় থাকতেছে না। এখন আমি অন্য একটা মার্কেট প্লেসে, যদিও আমার আপওয়ার্কের প্রোফাইল কমপ্লিট করা, কিন্তু আমি ওইটা সময়ই পাই না, কিভাবে কি করব। যেখানে আমি আমার ক্লায়েন্টদের রিপ্লাই দিতেও মাঝে মধ্যে দেরি হয়, ফার্স্ট টাইম রিপ্লাই দিতে দেরি করি না, কিন্তু তারপরেও যে ওরা যখন বলে যে এটা কি, একটু সময় লাগে আর কি। কারণ একসাথে দুই তিনটা ক্লায়েন্ট থাকলে এটা বুঝেনি আপনি বিষয়টা, খুব কষ্ট হয়ে যায়। এক্স্যাক্টলি। তবে আচ্ছা আমি, দুই হুম, বলো বলো ভাইয়া। হ্যাঁ, দুইটা মানে অন্য কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকা সেফ, সেফ অপশন হতে পারে। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, ক্লায়েন্ট অনেক সময় এরকম চায় যে রিকোয়ারমেন্ট যা ছিল এর বাইরে আউট অফ দ্য বক্স অনেক কিছু চেয়ে বসে। আবার মার্কেট প্লেসে আমরা যদি আসলে ডাইরেক্টলি ওই ক্লায়েন্টকে ওইগুলা আসলে দিতে না চাই, ইন দ্যাট কেস দেখা যায় রেটিং রিভিউ খারাপ পাওয়ার একটা চান্স থাকে, যেটা আমার অ্যাকাউন্টেও ইফেক্ট ফেলে। এই জায়গাটা কেমনে ম্যানেজ করো তুমি? এই ক্ষেত্রে আমি যেটা করি আর কি, অর্ডার পাওয়ার আগে সবকিছু আমার, আমি যেইভাবে চাই সেইভাবে ম্যানেজ করি। কিন্তু অর্ডার দেওয়ার পরে সবকিছু ক্লায়েন্টের। ও যদি বলে যে একটা জায়গায় 10টা করতে হবে, আমি রাজি আছি, কারণ এখন সবকিছু ওর হাতে, আমার আর কিছু করার নেই। আমি অনেক বেশি কাজ করি অনেক সময়, তো এটা আমার কাছে কিছু মনে হয় না। আর এর জন্য ক্লায়েন্টও মানে ভালো সাপোর্ট করে, দেখা গেছে যে $500 অর্ডারে $100 টিপস দিয়ে দিছে আর কি। তখন ভালো লাগে আর কি। তো এরকম একটা ক্লায়েন্ট দিলে আরো 10 জন কাজ করতে মন চায় আর কি, যে হ্যাঁ বেশি করলে সমস্যা নাই তো। যদিও মানে টিপস দিবে বা এরকম কিছু আশা করি না, কিন্তু ও স্যাটিসফাই থাকুক। ট্রু, আর ট্রু। যেহেতু ওয়েবসাইটের কাজগুলা ইরোর গুলা মানে একটা ইরোর আরেকটা ইরোর সাথে প্রাসঙ্গিক, সো এটা অনেক সময় ক্লায়েন্ট না চাইলেও আমি নিজের থেকে বলি যে এটা তোমার ফিক্স করে দিছি। কারণ আমার দিক থেকে একটা দায়বদ্ধ থাকে যে ক্লায়েন্ট গুলো আমাকে যে পরিমাণ ট্রাস্ট করে, ওরা কিন্তু আমাকে দেখে নাই, লাইভ দেখে নাই আমাকে, ট্রু। উম, আমার কাছেও নাই, কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় ওরা আমাকে প্রচুর বিলিভ করে।
যেটার জন্য আমি সত্যি ওদের কাছে দায়বদ্ধ। চমৎকার চমৎকার একটা সাজেশন, যেটা আমরা অনেকে আসলে থিঙ্ক করে আউট অফ দ্য বক্স ক্লায়েন্ট এগুলো চাচ্ছে, তো এগুলো আমি দিব না ডাইরেক্টলি মুখের উপর না করে, বাট ক্লায়েন্টের হাতে রেটিং রিভিউ দ্যাট ইজ খুব ইম্পর্টেন্ট, এবং 10% ক্লায়েন্ট এরকম আসলে থাকে, ধরে নিব এটা বিজনেস লস। জি জি। আচ্ছা, সো একটা ভাইয়া কোশ্চেন করছে, আহ, মামুন ভাইয়া, ক্লায়েন্ট রিচ করার জন্য ডে বা নাইট কোন সময়টা নিজেকে ফ্রি রাখলে ভালো? ওর অফিস টাইম হতেছে 9টা থেকে 6টা, সো 6টার পর ও হচ্ছে মানে মানে কোন টাইমটা আসলে যদি অ্যাক্টিভ থাকা যায় তাহলে ভালো? তোমার কাছে কোনটা ভালো রেজাল্ট মনে হয়েছে? আমি যেরকম অ্যাক্টিভ থাকতাম আগে, সন্ধ্যার পর থেকে শুরু করে একদম সারা রাত সকাল 8টা পর্যন্ত অ্যাক্টিভ থাকার চেষ্টা করতাম। এখন ক্লায়েন্ট কখনো সকালের দিকে আসতো, আবার কখনো আবার মাঝরাতেও আসতো। ওইটা এক একটা কান্ট্রি ওয়াইজ বেস করে ডিপেন্ড করে আর কি। অনেক সময় আমাদের এখানে গভীর রাত, ওদের ওখানে সকাল। এই জিনিসগুলা আসলে মেনটেন করে ক্লায়েন্ট আমাদেরকে নক করে। এই জন্য আমাদের উচিত যতক্ষণ সময় অনলাইনে থাকা যায় চেষ্টা করা আর কি, ম্যাক্সিমাম টাইম অনলাইন থাকা। আচ্ছা, তো আমরা দুইটা কোশ্চেন একটু একসাথে নিব, শেষ দিকে আমরা কারো কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক। গিগের কি মার্কেটিং আলাদাভাবে তুমি করতা? এক। নাম্বার টু, ফার্স্ট একটা ক্লায়েন্ট কনভার্ট করার জন্য কি ট্রিক্স হইতে পারে, ফার্স্ট খুব দ্রুত কনভার্ট করার জন্য আসলে ক্লায়েন্টকে? গিগের মার্কেটিং আমি করতাম, হ্যাঁ। প্রথম দিকে আমি গিগের মার্কেটিং করতাম লিঙ্কডইনে এবং ফেসবুকে, আমার লিঙ্কডইনের ইউআরএল গুলো শেয়ার করতাম। এবং আপনারও কিছু ক্লাস আছে ইউটিউবে, এখনো খুঁজলে পাওয়া যাবে আর কি। আমি ওগুলো ফলো করতাম আর কি। আর পরের কোশ্চেনটা একটু বলবেন। মানে দ্রুত আসলে কাজ পাওয়ার জন্য ক্লায়েন্ট কনভার্সনের কিছু ট্রিক্স, মানে ব্যাপারটা হচ্ছে কি, অনেকের 10টা ক্লায়েন্ট আসছে, একটাও কনভার্ট করতে পারলো না, হুম হুম হুম। যেটা নতুনদের ক্ষেত্রে দেখা যায়, কারণ তাদের প্রোফাইলে সেরকম রেটিং রিভিউ নাই, ক্লায়েন্টের ট্রাস্টের একটা ইস্যু থাকে। এই জায়গাটা আসলে কিভাবে কি করতে পারে সে? সত্যি বলতে দ্রুত ক্লায়েন্টকে কনভার্ট করার জন্য আপনাকে এক্সট্রা কিছু বেনিফিট সার্ভিস প্রোভাইড করতে হবে। এই যে আহ, আমার কিন্তু এখন প্রচুর ব্রিফ আসে, মানে শুধু আমার কাছে আসে না, এরকম দেখা গেছে যে আমি দেখি যে আরো 10 জন বিট করছে আর কি। তো আমি আমি যখন ওদেরকে বিট করি তখন ওর ওয়েবসাইট যদি দেওয়া থাকে ওই ওয়েবসাইট অডিট করি। ও যদি স্পিড অপটিমাইজেশন নিয়ে কাজ করতে চায় তো আমি তাকে বলি যে তোমার এই যে কারেন্ট যে স্পিড ওইটারও একটা স্ক্রিনশট, মানে ইউআরএল দেওয়ার চেষ্টা করি। আর পাশাপাশি ওর যে সেমরাশ থেকে একটা অডিট করে দেই যে দেখো এই ইরর গুলাও কিন্তু আছে, তুমি যদি আমার কাছ থেকে স্পিড অপটিমাইজ করো আমি তোমাকে এটাও ফিক্স করে দিব। সো ক্লায়েন্ট দেখে যে আমি তো ওকে এক্সট্রা কিছু প্রোভাইড করতেছি যেটা ওর কিন্তু আসলেই দরকার। তো সে তখন আমাকে ফিডব্যাক দেয় অবশ্যই। মানে আমি 10টা ক্লায়েন্টকে রেসপন্স করলে মিনিমাম 50 থেকে 60% ক্লায়েন্ট আমাকে ব্রিফ রিপ্লাই দেয় এবং কাজও কনভার্ট হয় ওখান থেকে। আমি এখন বেশ কিছু কাজ করতেছি ব্রিফ থেকে, আলহামদুলিল্লাহ। ফ্যান্টাস্টিক। সো আমরা মোটামুটি ফাজলা রাব্বির থেকে অনেক অনেক আইডিয়া পাইলাম, এবং একজন টপ রেটেড ফাইবার সেলার, মানে আমাদের অনেক স্টুডেন্ট আছে যাদের 1,500 2,000-এর উপরে অর্ডার কমপ্লিট, কিন্তু এখনো টপ রেটেড ব্যাচ পাইনি। ইন দ্যাট কেস অবভিয়াসলি টপ রেটেড ব্যাচটা যেহেতু ম্যানুয়ালি আসলে জাস্টিফাই করে দেওয়া হয়, সেক্ষেত্রে কোয়ালিটি ওয়ার্ক, তারপর হচ্ছে ডেলিভারি, এইগুলার একটা মেজর ফ্যাক্টর থাকে যেখানে ফজলা রাব্বি সফল। এবং থ্যাংক ইউ ফজল রাব্বি, আমাদের তোমার অনেক ইম্পর্টেন্ট সময়ের মধ্য থেকেও আমাদের আসলে সবাইকে কিছু আইডিয়া শেয়ার করার জন্য। হয়তো এই লাইভের পরে আসলে অনেকেই তোমাকে নক করতে পারে বা মেসেজ করতে পারে আরো কিছু ইনফরমেশন, আরো কিছু পার্সোনালাইজ হেল্পের জন্য। আশা করি তুমি হেল্প করবা। এবং একদম জি শেষের দিকে অবশ্যই। যদি অডিয়েন্সের জন্য কিছু বলার থাকে একদম শেষে। আহ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা আসলে এখানে নতুন বা শুরু করতে চাচ্ছেন বা এখনো লেগে আছেন। আমি প্রথম দিকে প্রচুর গেম খেলতাম, তো গেম খেলতাম, টাইম ওয়েস্ট হইতো। এখনো আমার কাছে অনেক কয়েন্স জিম এগুলা আছে আর কি, আমার হাসি পায় আর কি। তো তারপর চিন্তা করলাম যে এই গেমটাকে আমি কনভার্ট করি নাকি কাজের মধ্যে দিয়ে। তো চমৎকার। তারপর থেকে যখন আমি ফাইবারের সাথে যুক্ত হইলাম তো তখন চেষ্টা করলাম যে এইটাই আজকে থেকে আমার গেম। এখানে আমাকে লেভেল 1 হইতে হবে, লেভেল 2 হইতে হবে, টপ রেটেড হইতে হবে। এর জন্য যা যা করার দরকার আমি সেটাই করবো। একদম ফুললি ডেডিকেটেড ছিলাম যে আমি এটা করবোই, আমাকে এটা করতেই হবে। মানে ইভেন এরকম সময় গেছে আমার কোনো কাজ নাই কিন্তু আমি শুধু ফাইবার নিয়ে রিসার্চ করতেছি। প্রথম দিকে কোনো
অর্ডার নাই, কোনো কাজ নাই, বায়ার নাই। আমি ফাইবারে গিগ নিয়ে রিসার্চ করতেছি একদম সারা রাত। এরকম একটা হইছে, শীতের রাত, তখন আম্মু বাসায় আসছে, তো দেখতেছে যে আমি উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে আর কি। তো দেখতেছে আমি কম্বল গায়ে দিয়ে ডেস্কটপের সামনে বসে আছি। আম্মু তো কান্নাকাটি করে দিছে, হাউ মাউ করে, যে হ্যাঁ ছেলে আমার এত কষ্ট করে। পরে আমি বলতেছি যে না মা, আমার এটা ভালো লাগতেছে, আমি গেম খেলতেছি। সো এই এই বিষয়টাই আসলে সামনের দিকে রাখতে হবে, যে আপনার গোলটা যেন ফোকাস থাকে, যে আপনি কি করবেন, ডেডিকেটেড থাকতে হবে আর কি। আশা করছি আপনি সফল হতে পারবেন, যারা আসলে এইভাবে স্ট্রাগল করবেন, ইনশাল্লাহ অবশ্যই। চমৎকার। থ্যাংক ইউ ফজলে রাব্বি। এক্সপেক্টিং যারা লাইভে আজকে ছিলেন অনেক আইডিয়া গেদার করতে পারছেন, এবং লাইভটা পরবর্তীতে যারা দেখবেন ইউ উইল গেট আ লটস অফ ইনফরমেশন। আমরা ট্রাই করছি মোটামুটি ফজলে রাব্বির কাছ থেকে মেজর যে কনসেপ্ট গুলো সেগুলো নেওয়া। থ্যাংক ইউ। ইনশাল্লাহ নেক্সট কোনো লাইভে নেক্সট কোনো ইনফ্লুয়েন্সারের সাথে আবার দেখা হবে। অ্যান্ড এক্সপেক্টিং ফজলে রাব্বি ইউ উইল গেট লটস অফ ক্লায়েন্ট, এবং তোমার সামনে একটা বড় এজেন্সি হবে, বড় একটা টিম হবে ইনশাল্লাহ। তখন তোমার অফিসে আমরা ঘুরতে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। জি ভাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ।